সাক্ষ্য আইন 1872 সালের 1 নং আইন। এই আইনের আজকে আমরা অল্প ব্যাখ্যামূলক আলোচনা করব না, শুধু সূচিগুলো এবং হালকা আলোচনা করব। 1 থেকে 4 পর্যন্ত আমাদের ক্লাস সর্বোচ্চ 30 মিনিট হবে আশা করি। যাক, এই আইন হচ্ছে 1872 সালের 1 নং আইন। এটা সাক্ষ্য আইন নামে অভিহিত। এই আইনের অধ্যায় আছে 11টা, এর খণ্ড আছে 3টে, এর খণ্ড 3টে। প্রথম খণ্ড হচ্ছে প্রাসঙ্গিক, দ্বিতীয় খণ্ড হচ্ছে প্রমাণের দায়, প্রমাণের বিষয়, তৃতীয় খণ্ড হচ্ছে প্রমাণের দায়িত্ব। সাক্ষ্য আইনের 1 ধারায় শিরোনাম ও প্রবর্তন। শিরোনাম: সাক্ষ্য আইনের 1 ধারা শিরোনাম, কার্যকারী সীমা ও প্রবর্তন। এই শিরোনাম এ কার্যকারী সীমা। এই সাক্ষ্য আইনের কার্যকারী সীমা বলতে এ কোন কোন স্থানে ব্যবহার করা যায়, কোন কোন স্থানে ব্যবহার হয় না। সাক্ষ্য আইন 5 জায়গা ব্যবহার হয় না, আর পৃথিবীর বাংলাদেশের সব জায়গায় ব্যবহার করা যায়। সাক্ষ্য আইনের সব জায়গায় ব্যবহার করা যায়, 5 জায়গা ব্যবহার হয় না। এই 5 জায়গা কি? 1952 সালের 1953 সালের সেনাবাহিনী আইন, 1952 সালের সেনাবাহিনী আইন, 1961 সালের নৌ শৃঙ্খলা আইন, 1953 সালের বিমান বাহিনী আইন এবং অ্যাফিডেভিট ও সালিসির ক্ষেত্রে। এই 5টি ক্ষেত্রে এই সাক্ষ্য আইন চলে না। সাময়িক আদালতে চলে এবং অন্যান্য আদালতে এই আইন চলে। তাহলে 5 স্থানে এই আইন চলে না, আর সমস্ত স্থানে এই আইন চলে। সাক্ষ্য আইনের 1 থেকে 167টি ধারা আছে। এর মধ্যে আমরা মাত্র 130টা ধারা পড়ব, হুবহু মুখস্থ করে এলাবো, এর ভিতরে কোনো বাদ দেওয়া যাবে না। 2 নম্বর ধারা বাদ। 3 নম্বর ধারা আছে সংজ্ঞা। 3 নম্বর ধারা কি বলছে? সংজ্ঞা। আজকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক আলোচনা কম। এই সংজ্ঞাতে প্রথমে আসছে আদালত। আদালত কাকে বলে? আদালত কাকে বলে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। সংজ্ঞাটা বলবো। আদালত বলতে সকল জজ, ম্যাজিস্ট্রেট এবং সাক্ষ্য গ্রহণের এবং বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য যে কার্যক্রম পরিচালনা করা হয় ওটাকে আদালত বলে। তাহলে আদালত কাকে বলে? আদালত বা এভাবে লিখবেন: আদালত বলিতে সকল জজ, ম্যাজিস্ট্রেট সাক্ষ্য গ্রহণের আইন ক্ষমতা সম্পূর্ণ এবং বিচার কার্য যেখানে পরিচালনা করা হয় সেটাকে আদালত বলা হয়। আদালত কোনো বিল্ডিং না, আদালত কোনো চেয়ার টেবিল হয় না, আদালত কোনো ঘর বাড়ি না। ওই কার্যক্রম যেখানেই চলে ওইটাকে আদালত বলা হয়। এখন আসেন বিষয়। বিষয় কাকে বলে? বিষয় হচ্ছে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পূর্বে কী ছিল, পরে কী ছিল, উপরে নিচে ডানে বামে পৃথিবীর যা কিছু ঘটে যাবে, যা কিছু ঘটছিল, যা ঘটার সম্ভাবনা আছে, যা চলমান প্রক্রিয়া, সব কিছুই বিষয়। পৃথিবীর যা কোনো অস্তিত্ব এবং যা কিছু হবে বা যা কিছু ছিল সেইগুলোকেই বিষয় বলে। খালি বিষয় কাকে বলে? বিষয় আবারও বলি, বিষয়ের সংজ্ঞাটা কি ছোট করে বলবো। বিষয় হলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটে, চলে, বলে, খাওয়া এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ক্রিয়া, স্থির স্থান, সমস্ত কিছুকেই বিষয় বলে। কথা ঠিক আছে? বিষয়। এখন হচ্ছে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক বিষয়টা কি? সংজ্ঞা। প্রাসঙ্গিকটা কি? প্রাসঙ্গিকটা হচ্ছে মূল বিচার্য বিষয় প্রমাণ করার জন্য, মূল বিচার্য বিষয় প্রমাণ করতে ঘুরিয়ে পিছিয়ে যে সমস্ত উপকরণ মূল বিচার্য বিষয়কে সিদ্ধান্ত দেয় বা বুঝায় দেয় তাকে প্রাসঙ্গিক বিষয় বলে। তাহলে মূল বিচার্য বিষয়কে বোঝানোর জন্য যে সমস্ত উপকরণ বা বস্তু দ্রব্য বা আলামত যাকে সিগন্যাল দেয় বা যাকে চিনিয়ে দেয় সেটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। আসেন তাহলে আবারও বলি, প্রাসঙ্গিক বিষয়টা কি? মূল বিচার্য বিষয়কে প্রমাণ করার জন্য যে বিষয়গুলোর দরকার হয় বা যে উপকরণগুলোর দরকার হয় সেগুলো হলো প্রাসঙ্গিক বিষয়। এখন বিচার্য বিষয় কাকে বলে? বিচার্য বিষয় হচ্ছে মূল যে বিষয়ের বিচার কার্যক্রম করা হবে, এবং অথবা বিচার্য বিষয় এভাবে লেখা যাবে। বিচার্য বিষয়টা কি?
প্রাসঙ্গিক বিষয় যাকে পরিচয় করা দেয়, প্রাসঙ্গিক বিষয় যাকে দিক নির্দেশনা করা এবং যে বিষয়ের উপর বিচার কার্যক্রম করা হয় সেটা হলো বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় কি? প্রাসঙ্গিক বিষয় যাকে পরিচয় করা দেয় এবং যে বিষয়ের মূল বিচার কার্যক্রম করা হয় এবং যে গিল্টি মাইন্ড বা ফ্যাক্ট অ্যান্ড ইস্যু সেটাকেই বিচার্য বিষয় বলে। এখন আসেন দলিল। দলিল কাকে বলে? দলিলের সংজ্ঞা কি? দলিল কিভাবে লিখবেন? দলিল কাকে বলে বা দলিলের সংজ্ঞা কি? দলিল দলিল লিখবেন কোনো পদার্থের উপর চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত কোনো অক্ষর, বর্ণ, চিহ্ন হিজিবিজি করে লেখা থাকে, ওটাকেই দলিল বলা হয়। ওটাকেই দলিল বলা হয়। কোনো পদার্থের উপর কোনো অক্ষর, বর্ণ, চিহ্ন চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত বা হিজিবিজি করে লেখা, এই সমস্ত বিষয়কেই দলিল বলা হয়। এই সমস্ত বিষয়কেই দলিল বলা হয়। পাথরের খণ্ডের উপর লেখা থাকলেও বা প্রস্থের খণ্ড, এমসিকিউ প্রস্থের খণ্ডের উপর লেখা থাকলেও ওই লেখায় যখন বিচার কার্য ব্যবহার করা হবে তখন তাকে দলিল বলে। লেখা মানে হাতের লেখা না, সেটা কি বলছে? অক্ষর, বর্ণ, চিহ্ন চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত হিজিবিজি হিজিবিজি করে লেখা থাকলে, ছবি আঁকা থাকলে ওটাকেই একসময় ওটাই দলিল হবে। পদার্থের উপর লেখা থাকা লাগবে, দলিল চলে গেল। এখন আসেন সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্যর সংজ্ঞা পর্ব। সাক্ষ্যর সংজ্ঞার আগে আমরা ওরাল এভিডেন্স, সাক্ষ্য তিন প্রকার: মৌলিক সাক্ষ্য মানে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য এবং ডকুমেন্টারি ডিজিটাল সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য ওরাল এভিডেন্স, দালিলিক সাক্ষ্য ডকুমেন্টারি সাক্ষ্য, ডকুমেন্টারি এভিডেন্স, আর হচ্ছে ডিজিটাল সাক্ষ্য সংশোধনী আসছে। এখন আসেন সাক্ষ্য পড়ার আগে সাক্ষ্য দুই প্রকার আমরা জানতাম আগে, এখন তিন প্রকার হয়েছে। তাহলে তিন প্রকার। প্রথম সাক্ষ্যটা কি? প্রথম সাক্ষ্যটা হচ্ছে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স। ওরাল এভিডেন্স কাকে বলে? কোনো ঘটনাকে প্রমাণ করার জন্য মৌখিকভাবেও প্রমাণ করা যায়। খালি কোনো বিচার্য বিষয় প্রমাণ করার জন্য আদালত যখন কোনো ব্যক্তিকে সাক্ষ্যের জন্য আহ্বান করে, উক্ত ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে মৌখিকভাবে যে বিবৃতি দেন বা ইশারা ভঙ্গিমায় যে বিবৃতি দেন বা বুঝান, সেটাকেই মৌখিক সাক্ষ্য বলা হয়। তাহলে মৌখিক সাক্ষ্য কাকে বলে? মৌখিক সাক্ষ্য কিন্তু 59-60 দ্বারা। যদি এখানে কেন বলতেছি, এখানে সাক্ষ্যর সংজ্ঞাটা দেব, তার আগে ওই তিনটে সংজ্ঞা না জানলে সাক্ষ্যর সংজ্ঞাটা সুন্দর হবে না। তাহলে প্রথমে সাক্ষ্যর সংজ্ঞা দেওয়া আগে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য কাকে বলে বা এই সংজ্ঞাটা কি? আদালতে কোনো বিচার্য বিষয় আদালত কোনো বিচার্য বিষয় প্রমাণ করার জন্য বা সাক্ষ্য গ্রহণ করার জন্য কোনো ব্যক্তিকে যদি আদালত আহ্বান করে, উক্ত ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে মৌখিকভাবে যে বা বুবা ব্যক্তিভাবে লিখিতভাবে দেবে বা ইশারা অঙ্গিতে দেবে, তিনি যে বিবৃতি প্রদান করবেন তাকেই মৌখিক সাক্ষ্য বলে। এখন আসেন দালিলিক সাক্ষ্য কাকে বলে? আদালতে যখন কোনো বিচার কার্য পরিচালনা করা হবে, বিচার কাজ যখন পরিচালনা করা হয় বা তখন আদালতে যে দলিল উপস্থাপন করা হয় বা পরিদর্শন করা হয়, তাকে দালিলিক সাক্ষ্য বলে। এটা হলো 61, 62, 63 ধারা। 61, 62, 63 ধারা। এখন সাক্ষ্য ডিজিটাল সাক্ষ্য কাকে বলে? কম্পিউটার সিস্টেম, ল্যাপটপ, মোবাইল, তারপরে তথ্য প্রযুক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত ব্যবহার করে সাক্ষ্য গ্রহণ করা হয় তাকে ডিজিটাল সাক্ষ্য বলা হয়। এখন আসেন সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্যর সংজ্ঞা দেই। সাক্ষ্য হচ্ছে, সাক্ষ্যর সংজ্ঞাটা এরকম লিখবেন: যখন কোনো বিচার্য বিষয়ের কোনো ব্যক্তি মৌখিকভাবে বিবৃতি দেবেন, দলিল উপস্থাপন করবেন বা পরিদর্শন করবেন বা ডিজিটাল তথ্য প্রযুক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বস্তু উপস্থাপন করে আদালতে সাক্ষ্য উপস্থাপন করবেন, তাকেই সাক্ষ্য বলে। এই তিনটে মিলে লিখবেন সাক্ষ্য তাকে বলে। তাহলে প্রথমে হচ্ছে লেগে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য এবং ডিজিটাল সাক্ষ্য। এই তিন সাক্ষ্য মিলে আপনি সংজ্ঞা করবেন, সাক্ষ্যর সংজ্ঞা করবেন। তাহলে সাক্ষ্য কাকে বলে? যখন কোনো বিষয় সাক্ষ্য কাকে বলে? যখন কোনো ব্যক্তি মৌখিকভাবে কোনো বিবৃতি আদালতে প্রদান করেন, কোনো দলিল উপস্থাপন করেন বা পরিদর্শন করেন, কোনো তথ্য প্রযুক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বস্তুদ্রব্য উপস্থাপন করেন বা তথ্য প্রযুক্তি উপস্থাপন করে যে সাক্ষ্য প্রদান করেন, তাকেই সাক্ষ্য বলে।
এতটুকু। আরও ভালো করে লিখে নিন, আরও ভালো করে পড়েন। এখানে এইভাবে লেখা নাই, এই সুন্দর করে পড়তে পড়তে আপনি আপনার মতো করে লিখবেন। এই সমস্ত জিনিস কখনো মুখস্থ করতে যাবেন না। মুখস্থ করতে গেলে তার মানে আপনার পড়া বেশি দিন হবে না। এরপর আসেন প্রমাণিত। প্রমাণিত কাকে বলে? প্রমাণিত কাকে বলে? যখন কোনো বিষয় আদালতে যখন কোনো বিষয়ের অস্তিত্ব আছে বলে আদালত মনে করে, যখন কোনো বিষয়ের অস্তিত্ব আদালতে আছে বলে আদালত মনে করে, তখন তা প্রমাণিত। প্রমাণিত কাকে বললে রাখবেন? প্রমাণিতটা কি? প্রমাণিত কাকে বলে? প্রমাণিত হচ্ছে আদালত যখন কোনো বিষয়ের অস্তিত্ব আছে বলে ধরে নেয়, মনে করে, তখন তা আদালতের নিকট প্রমাণিত হয়। আর মিথ্যা প্রমাণিত কি? যখন কোনো বিষয়ে আদালত তার অস্তিত্ব ধরে নিতে পারে না বা মনে করে না যে এই বিষয়ের অস্তিত্ব নাই বা ধরে নেয় না, সেটা তখন মিথ্যা প্রমাণিত হয়। সেটা তখন মিথ্যা প্রমাণিত হয়। তাহলে মিথ্যা প্রমাণিত কি? যখন কোনো বিষয়ে আদালত তার অস্তিত্ব নাই, অস্তিত্ব থাকে না বা মনে করে না, আদালত বিশ্বাস করে না, সেটাকে মিথ্যা প্রমাণিত বলে। এখন আসেন অপ্রমাণিত। প্রমাণের পরে কিন্তু অপ্রমাণিত আসে, কিন্তু এখানে ব্যতিক্রম অপ্রমাণিত। অপ্রমাণিতের সংজ্ঞা কিভাবে লিখবেন? যখন কোনো বিষয়ে আদালতে মিথ্যা প্রমাণিত হয় এবং সত্য প্রমাণ হয় না, তখন তা অপ্রমাণিত। যখন আদালতে কোনো বিষয় মিথ্যা প্রমাণিত হয় এবং সত্য প্রমাণিত হয় না, তা অপ্রমাণিত। তা অপ্রমাণিত। এই কথাগুলো ছোট, কিন্তু খুব বিশের মতো জিনিস। এর ভিতরে গেলে খালি এই কথাগুলো পাবেন। অতএব এই কথাগুলো খুব যত্নের সাথে খুব সুন্দর করে। আমার বসে বিদ্যুৎ নাই, 2 দিন ক্লাস নেই না, আজকেও শারীরিকভাবে মন মানসিকতার দিক থেকে ভালো নাই, তাই কিছু মনে করবেন না। ক্লাস চলমান থাকবে, যদিও 2 দিন পর পর নিতে পারি না। শুক্রবারে বলছিলাম ক্লাস হবে না, যদি সময় পাই, ডিউটি না হয়, ক্লাস চলবে ইনশাল্লাহ, কারণ 2 দিন তো বাদ গেছে। ঠিক আছে হজরত দোস্ত। এরপরে আসেন হচ্ছে লেগে ডিজিটাল সাক্ষ্য। ডিজিটাল সাক্ষ্য সম্পর্কে বলি, ডিজিটাল রেকর্ড। এখন আসেন ডিজিটাল রেকর্ডটা কি? ডিজিটাল রেকর্ডের সংজ্ঞা কীভাবে লিখবেন? অনেকে বলছে একটু সংজ্ঞাটা করে দিলেই ভালো হয়, তা আমি বলে দিচ্ছি। এগুলো কিন্তু আমি মুখস্থ করিনি, আমি নিতান্তই সংজ্ঞা কখনোই মুখস্থ করিনি। আমি আমার মতো করে লিখবেন, আপনি আপনার মতো করে বুঝে পারবেন, দেখবেন এগুলো সহজ। আর যদি সব মুখস্থ করতে চান, জীবনেও সম্ভব না আপনার দ্বারা। আমার দ্বারা তো হয় না, আপনি পারলে পারে, আলহামদুলিল্লাহ। এখন আসেন ডিজিটাল স্বাক্ষর কাকে বলে? ডিজিটাল স্বাক্ষর কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার সিস্টেম, মোবাইল বা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে যে সাক্ষ্য প্রদান করা হয়, তাকে ডিজিটাল স্বাক্ষর বলা। এইটা কি ভাই আমার বলা লাগে নাই? তা বলছে অনেকেই, ঠিক আছে বলবানে। তাহলে ডিজিটাল স্বাক্ষর কাকে বলে? কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাক্ষ্য প্রদান করা হয়, তাকে ডিজিটাল স্বাক্ষর বলা হয়। আসেন এবার ডিজিটাল স্বাক্ষর, তারপরে কি? ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড কাকে বলে? ডিজিটাল রেকর্ড, এই ডিজিটাল রেকর্ডই ওই এক কথাই। কম্পিউটার সিস্টেম, ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে কথাবার্তা, যে SMS এর আদান প্রদান করা হয়, এগুলো যেখানে এগুলো সব কিছু রেকর্ডিং আকারে সংরক্ষণ করা হয়, তাকে ওই রেকর্ডকে ডিজিটাল রেকর্ড বলা হয়। ওই রেকর্ডগুলোকে ডিজিটালি, আমি আপনি কথা বলতেছি, জুম ক্লাসে আছি, বা জুম ক্লাস না, আমরা তখন হোয়াটসঅ্যাপ ক্লাস করি, এই হোয়াটসঅ্যাপ ক্লাস এগুলোও কিন্তু রেকর্ডিং হচ্ছে। এর কিন্তু রেকর্ডিং সেন্টার আছে। আমি আপনি তো আলাদা রেকর্ডিং করি, এছাড়া রেকর্ডিং কেন্দ্রীয়ভাবে হয়। এই কেন্দ্রীয় রেকর্ডকেই ডিজিটাল রেকর্ড বলা হয়। তাহলে ব্যবহার করবেন কি? কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রিক ডিভাইস বা কম্পিউটার সিস্টেম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সমস্ত কথাবার্তা, কল রেকর্ডিং, SMS এর আদান প্রদান করা হয়, যেখানে রেকর্ড করা হয়, ওই রেকর্ডগুলোকেই ডিজিটাল রেকর্ড বলা হয়। ওই রেকর্ডগুলোকেই ডিজিটাল রেকর্ড বলা হয়, সহজ। এখন আসেন ডিজিটাল সনদ। ডিজিটাল সনদ কাকে বলা হয়? ওই একই কথাই, কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার সিস্টেম, ইলেকট্রিক ডিভাইস, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপরে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সমস্ত সার্টিফিকেট বা সনদ ব্যবহার পাওয়া যায়, সেটাকে ডিজিটাল সনদ বলা হয়। জয়নাল ভাই, এটা কি কঠিন কিছু?
না এইগুলো কিন্তু অনেকেই বলছে যে এগুলো একটু দিয়েন, ফোন করে বলে তো কি কয় যে বলবানে ঠিক আছে, মন মানসিক খারাপ, বিদ্যুৎ নাই, তো দেখলাম সুযোগে আসলে তাদেরও চাওয়া পাওয়া পূরণ হোক। এগুলো এবং সংজ্ঞাগুলো কখনোই মুখস্থ করতে যাবেন না, সংজ্ঞা নিজের ভাষায় লিখবেন। আর আমাদের গ্রুপে দুজন লেখক আছেন, জয় আর হজরত, এরা নিয়মিত লেখে, এরা লেখার প্যাটার্ন সম্পর্কে সম্মুখ ধারণা হয়ে গেছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ, আমার 1 তারিখ থেকে পাস কোর্সের জন্য আমি আলাদা লোক নিয়োগ করব। পাস কোর্স 3 মাস যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করে ভর্তি হতে চায়, অবশ্যই খরচের বিষয় আছে এবং তার পূর্বে আইন সম্পর্কে জানা লাগবে। দোস্ত, তুমি যে এমন লোক পাও, চ্যালেঞ্জ করে পড়াবো এবং চ্যালেঞ্জ করে সে পড়বে, অবশ্যই অর্থের দরকার, জমা রাখলে তার গরজ থাকবে, এবং যে সে ফেল করে তার অর্থ ফেরত, তার অর্থ আমার দরকার হবে না, ফেরত। যদি এরকম প্রার্থী থাকে তাহলে বলেও পাস কোর্স, এবং পাস না করলে টাকা ফেরত, বাংলা হিসাব গ্যারান্টি। তারপরে কি করলাম, ডিজিটাল সনদের পরে ডিজিটাল প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কাকে বলে? এই যে ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল রেকর্ড, ডিজিটাল সনদ, এই যা কিছু হলো কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রিক ডিভাইস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম করে করলেন, প্রত্যেকের একটা কর্তৃপক্ষ থাকে, নির্দিষ্ট একটা সংস্থা থাকে যারা এগুলো সরবরাহ করে। ওই যারা এটা সরবরাহ করে, প্রদান করে, সংরক্ষণ করে রাখে, তারাই হলো প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। তারা হলো প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। ইমানদারে আমি এগুলো মুখস্থ করিনি, পড়তে একসময় অটোমেটিক আল্লাহ পাক সিস্টেম করে দেয় যে ওর বেরোনা আমি দিয়ে দেয়, এরকমই হবে এটা, ঠিক আছে। ওই সংজ্ঞাগুলো এরকমই। এইগুলো এখন আসেন 4 নম্বর দ্বারা। 4 নম্বর দ্বারার আলোচনা করি। 4 নম্বর দ্বারাটা আমি আপনি আদালত, মূল আদালত আছে 4 নম্বর দ্বারা। 4 নম্বর দ্বারা সংক্ষেপে সুন্দর করে বলবো, খেয়াল করবেন। 16 নম্বর 4 নম্বর দ্বারা আছে অনুমান করিতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ, মে প্রিজামশন, শিয়াল প্রিজামশন, কনক্লুসিভ প্রুফ। কিছুক্ষণ আগে আমরা আপনারা পড়ছি এই যে প্রমাণিত, মিথ্যা প্রমাণিত এবং কি অপ্রমাণিত। এইখানে ভাষাগত পরিবর্তন ওর মতোই প্রায়, ঠিক আছে। একটা বিষয় অনুমান করিতে পারে, তখন আদালত যেটার উপর অনুমান করতে পারে 50% ধরে নেয়, যে অভিযোগ সম্পর্কে গেছে, যে মামলাটা তার কাছে গেছে, 50% ধরে নেন, এটা 50-50 হতে পারে। এরপরে অনুমান করিবে, অনুমান করিবে মানে অবশ্যই অনুমান করিবে, বা আমরা এইভাবে পড়তাম, অনুমান করতে পারে, অবশ্যই অনুমান করবে, মানে এটা গুরুত্ব দিয়ে পড়তাম। এই অনুমান করিতে পারে, এটা 80% আদালত ধরে নেয় যে এই ঘটনাটা হতে পারে, অনেকটাই অনেকাংশেই বিশ্বাস করে বলে, হ্যাঁ প্রমাণ করে বলে যে না ঘটনা হতেই পারে। আর চূড়ান্ত প্রমাণ তো শতভাগ সঠিক। এই যে আমরা 4 জন ক্লাস করছি, প্রত্যেকেই বিবাহিত, বউ থাকলেও বিবাহিত, না থাকলেও বিবাহিত। সন্তান হওয়ার পর যে দুনিয়া ছেড়ে চলে যায়, আমাদের বাবা মা ছিল, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, চূড়ান্ত প্রমাণ, তারা আমরা কোনো এক পিতামাতার ঔরসজাত সন্তান। এখানে আইনের গত এগুলো প্রমাণিত, চূড়ান্ত, এখানে কোনো ইন্টারফেয়ার করার সুযোগ নেই। এখন আসেন এই অনুমান। প্রশ্ন হলো কি রকম, অনুমান কাকে বলে, অনুমান কত প্রকার, হ্যাঁ অনুমান কাকে বলে, অনুমান কত প্রকার, এবং অনুমানকে আবার কি করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। অনুমান আর 2 ভাগে ভাগ করা যায়, ওর মধ্যে কোনটা খণ্ডনযোগ্য, কোনটা অখণ্ডনযোগ্য, এই সম্পর্কে আলোচনা করব হালকার ভাগ। তাহলে প্রথমে বলেন অনুমান করতে পারে, মে প্রিজামশন, অনুমান করিবে বা অবশ্যই অনুমান করিবে, শিয়াল প্রিজামশন, চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ চূড়ান্ত মানে শতভাগ সঠিক, এখানে আদালত শতভাগ সঠিক ধরে নেবে। এখন আসেন অনুমান, তাহলে কয় প্রকার বলেন? 3 প্রকার। অনুমান করবে, অবশ্যই অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ। এই অনুমানকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এই অনুমানকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। আইনগত অনুমান, ঘটনাগত অনুমান। তাহলে আইনগত অনুমান, ঘটনাগত অনুমান, এই অনুমানকে আবার 2 ভাগে ভাগ করা যায়, লিখে রাখবেন। এই অনুমানকে আবার 2 ভাগে ভাগ, প্রথমে পাচ্ছেন 3 প্রকার, তারপরে এই অনুমানকে আবার 2 ভাগে ভাগ করা যায়, আইনগত অনুমান, ঘটনাগত অনুমান। তাহলে আইনগত অনুমান হচ্ছে, অনুমান হচ্ছে 41-112 আইনগত অনুমান। আর ঘটনাগত অনুমান 114, ঘটনাগত অনুমান 114। এখন আইনগত অনুমান 1 নম্বর, 3টে ভাঙিয়ে 2টে করছে আবার। তাহলে আইনগত অনুমানটা কি? আইনগত অনুমান সর্বদাই
খণ্ডনযোগ্য এবং অখণ্ডনযোগ্য। আইনগত অনুমান খণ্ডনযোগ্য এবং অখণ্ডনযোগ্য, আর ঘটনাগত অনুমান সর্বদাই খণ্ডনযোগ্য। তাহলে আইনগত অনুমান কেন খণ্ডনযোগ্য এবং অখণ্ডনযোগ্য? আইনগত অনুমান খণ্ডনযোগ্য এই কারণেই, আইনে আমি বিবাহিত লোক, আমার বউ আছে, এটা আইনগত অনুমান। এটা আমার বউ আছে, 280 দিনের ভিতর সন্তান প্রসব করছে, এটা আমার বউয়ের ওরসজাত সন্তান। আপনি বিয়ে করছেন, আপনার বউ বাচ্চা আছে, আপনার ওরসজাত সন্তান 280 দিনের ভিতর বৈধ সন্তান। এখন স্বামী স্ত্রী যখন বিবাহ বিচ্ছেদ হয়েছে, খেয়াল করেন, স্বামী স্ত্রী যখন বিবাহ বিচ্ছেদ হওয়া যাবে, তখন এদের সন্তান যদি 280 দিনের ভিতর জন্ম লাভ করে, তাহলে বুঝে নিতে হবে স্বামী স্ত্রী যত ডিভাইডেড হোক, ওদের সন্তান বৈধ, কারণ 280 দিনের ভিতর সন্তান জন্ম লাভ করছে। এখন আসেন, এটা ঘটনা, এটা কেন খণ্ডন করা লাগবে না? একবার বলছে খণ্ডন লাগবে না, কারণ আইনি লেখা আছে। এখন কেন খণ্ডন করবেন? খণ্ডন করবেন এই কারণেই, আমি বিয়ে করছি, আমি বিদেশ থাকি 4-5 বছর, 2 বছর পর আমার ওর বাচ্চা হয়েছে, বা আমি যেদিন ফ্লাইট করছি তার 280 দিন না 290 দিন বা 300 দিন পরে বাচ্চা হয়েছে, তাহলে কি এটা মেনে যাবে? এই জন্য আইনগত অনুমান খণ্ডনযোগ্য এবং অখণ্ডনযোগ্য। তাহলে আমি 3 বছর 5 বছর বিদেশ থাকলাম, 2 বছর পর সন্তান এলো, তাহলে যে এখন আইন যতই বিবাহিত স্বামী স্ত্রী হই, তাহলে এটা খণ্ডনযোগ্য এবং অখণ্ডনযোগ্য। এই জন্য আইনগত অনুমান খণ্ডনযোগ্য এবং অখণ্ডনযোগ্য। ঘটনাগত অনুমান কি? ঘটনাগত ফ্যাক্ট এন্ড ইস্যু, যে কোনো সময় খুন খারাপি, ধর্ষণ, মারামারি, পৃথিবী যা দেখেন, সিংহভাগ আইনগত অনুমান ব্যতীত সবগুলোই ঘটনাগত অনুমান। এই ঘটনাগত অনুমান কাগজ কলমে একজন বললেই যে প্রমাণ করবে, এই আদালতে তো পাগল হয় নাই, এর কি খণ্ডাতে হবে। হজরত আমার টাকা দেশে, আমি করলাম টাকা দেয় নাই, তাহলে কিভাবে দেশে? মোবাইলে দেশে, প্রমাণ করবে, হজরত খণ্ডাবে, আমি একভাবে খণ্ডাবো। এখন এটা যা খুন হয়েছে, খুন কিরা করলো, কারে করলো, খণ্ডনযোগ্য। এখন বলবে যে খুন হয়েছে, আইনি লেখা আছে, তার ফাঁসি দাও, দেওয়া যাবে? এই যে অনেক সময় দেখবেন আমাদের ছোট ছোট পোলাবার মিছিল মিটিং করে, বা যারা আইন বোঝে না, জমক ধর্ষণ করছে, ওর ফাঁসি চাই, এখনই দিতে হবে। ও ভাই, এটা কিন্তু আইনের ভাষা, ওটা আইন, ও আইন বোঝে না। সরকার যারা আইন বোঝে, আইন আদালত হাসে মনে মনে, যদিও গণতান্ত্রিক দেশে বলতেই পারে, এটা বলা তার অধিকার। কিন্তু তাৎক্ষণিক আমি আপনি খুন করে, আমি জজের সামনে বলি 2টি লাশের মাথা নিয়ে যা, একটা নারী ধর্ষণ করে, স্যার আমি 2টি খুন করছি, একটা নারী ধর্ষণ করছি, ওই জজের কোনো ক্ষমতা আছে আমার কিছু করার? আমার ফাঁসি দিতে পারে? ওই জজের ক্ষমতা এটাই আছে, জন্য মামলা রেকর্ড করো, পুলিশ ডাকো, ওর মামলা তদন্ত করো, চার্জশিট দাও, সাক্ষী সহ দেখো কোথায় ঘটেছে, কত কাহিনী। এরপরে আদালত, আমি ওই দিন কিন্তু বলছি আমি খুন করছি, এরপরে কি করে আদালত? চার্জ গঠন করে। ওই চার্জ গঠনের সময় আদালত প্রকাশ্যে বলবে, আপনি রিজাউল 2টি মাথা হাতে করে আইছিলেন, ধর্ষণ করে আসে প্রকাশ্যে দিবালো কেন বলতেছিলেন আপনি ধর্ষণ করছেন, আপনি দোষী না নির্দোষ? আমি যদি বলে বসে আমি নির্দোষ, তাহলে ওই বিচার শেষ। এখন আবার সাক্ষী সহ শুরু হয়ে গেল, ঠিক আছে না? তাহলে আইনের কার্যক্রম খুব সুন্দর এবং ভালো লাগা, যদি বুঝলি ভালো লাগবেন। তাহলে এই 4 নম্বর দ্বারা কিন্তু মন প্রাণ দিয়ে পড়বেন। তাহলে 4 নম্বর দ্বারা কি? 4 নম্বর দ্বারা আদালত কয় প্রকার অনুমান করতে পারে, অনুমানকে কয় ভাগে ভাগ করা যায়, কোন কোন অনুমান খণ্ডনযোগ্য, কোনটা খণ্ডনযোগ্য না, কত সুন্দর। আবার বলি, তাহলে 4 দ্বারা হলো আদালত 3 প্রকার অনুমান করতে পারে: মে প্রিজাম্পশন, শেয়াল প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফ। অনুমান করবে, অবশ্য অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ। অনুমান করবে, অবশ্যই অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ। এবার আমি যেভাবে পড়তাম সেইভাবে বললাম। তারপরে কিভাবে লিখবেন? এই অনুমানকে আবার 2 ভাগে ভাগ করা যায়, এই অনুমানকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এই অনুমান আইনগত অনুমান, ঘটনাগত অনুমান। আইনগত অনুমান, ঘটনাগত অনুমান। এই আইনগত অনুমান আবার খণ্ডনযোগ্য এবং অখণ্ডনযোগ্য। আইনগত অনুমান খণ্ডনযোগ্য এবং অখণ্ডনযোগ্য। ঘটনাগত অনুমান সর্বদাই খণ্ডনযোগ্য, সর্বদাই যুক্তি উপস্থাপন করতে হবে। 5টা বলি শেষ করে দেই। জয়েরু আছে, রোল কল আছে, আর আমারও ব্রেন ঠিক নেই, বিদ্যুৎ নেই, মানসিকতা মাঝে মাঝে খুব মাথা লাগা যায়। যাক, তারপরেও যে আপনাদের সামনে আসতে পারছে আলহামদুলিল্লাহ। তাহলে এইবার হচ্ছে আমরা 5 থেকে 55 প্রাসঙ্গিক বিষয়, 5 থেকে 55 প্রাসঙ্গিক বিষয়ের এই 8টা দ্বারা পড়বে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব নিকটে বলে এর সাথে সংজ্ঞায়িত করে দেই। তাহলে আদালত কয়টি বিষয়ে সাক্ষ্য গ্রহণ করতে পারে? প্রশ্ন আসতে পারে।
প্রশ্ন হলো এটা বড়, আদালত কয়টি বিষয়ে সাক্ষ্য গ্রহণ করতে পারে? দুটি বিষয়, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। অন্যান্য বিষয়ে আদালত সাক্ষ্য গ্রহণ করতে পারে না বা গ্রহণ করে না। তাহলে আদালত কয়টি বিষয়ে সাক্ষ্য গ্রহণ করতে পারে? দুইটি বিষয়, প্রাসঙ্গিক বিষয় এবং বিচার্য বিষয়। এতটুকু এই 5 ধারার পড়া। 5 ধারায় মাঝে মাঝে এই প্রশ্ন আসে, 4 ধারাতে একবার আসছে। 4 ধারা খুব গুরুত্বপূর্ণ ধারা। তারপরে এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 5 ধারায় পড়বেন আদালত বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য গ্রহণ করতে পারে। এইগুলো হলো প্রাসঙ্গিক হয়, এইগুলো প্রাসঙ্গিক হয়। 5 ধারাতে 55 ধারা পর্যন্ত যা কিছু আছে সব প্রাসঙ্গিক। তারপর এটা হালকা করে বলি, জয়ের ক্লাস হলে রোল করলে 45, তুমি 35-37 চলে দেবো, ঠিক আছে? আর আমি একটু হালকা করে বলতেছি কেমন, এই যে 6 ধারায় একেবারে হালকা বলবো, কারণ এগুলো তো ক্লাস একটু নিলামই। যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেগুলো যখন প্রাসঙ্গিক। এই যে সমস্ত ঘটনা একই কাজের অংশ বিশেষ, এই যে দস্তাদস্তি, মাটি আসর পর রক্তমাখা শার্ট, এই কখন এগুলো প্রাসঙ্গিক। এতটুকু মনে রাখবেন যে সময় ওই মানে মূল ঘটনার সাথে এগুলো জড়িত। ওই যে বলছি না প্রাসঙ্গিক বিষয় এবং বিচার্য বিষয়, ওই বিচার্য বিষয় প্রমাণ করার জন্য প্রাসঙ্গিক বিষয়গুলো সিগন্যাল দেয়। এবং এই প্রাসঙ্গিক বিষয় আপনি কোথাতে পাবেন? এই যে 5 থেকে 55 ধারা পর্যন্ত আমরা এগুলো পাবো। এখানে কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক খালি এতটুকু মনে রাখতে হয়। এছাড়া 7 ধারা আছে যে সমস্ত বিশেষ বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ ও পরিণাম। যেমন মেলায় যাওয়ার সময় আমি টাকা নিয়ে গেছিলাম, টাকা দেখাইছিলাম এবং টাকা আমার কাছ থেকে লুট হয়ে গেছে। এবং এখানেও অডিও ভিডিও এবং টেপ রেকর্ডার, এগুলো আদালতে প্রাসঙ্গিক। কয় ধারায়? এই 7 ধারায়। অডিও ভিডিও টেপ রেকর্ডার কখন প্রাসঙ্গিক? কয় ধারায় প্রাসঙ্গিক? তুমি হরজ তুমি দিয়ে আসলে তুমি 7 ধারায় প্রাসঙ্গিক হয়, ঠিক আছে? তাহলে ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম 7 ধারায় প্রাসঙ্গিক, এতটুক। আর কোনটা অপ্রাসঙ্গিক আমি জানি না, দেখি নাই, ও টাকা নিয়ে গেছে জানা নাই, তাহলে ওটা অপ্রাসঙ্গিক, ওর দরকার নেই, তুই বাদ, ঠিক আছে? এরপর আসে 8 নম্বর ধারা। 8 নম্বর ধারা উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ। মানে তোমার সাথে আমি ক্লাস নেই, আমার উদ্দেশ্য তোমাদেরকে প্রমোশন করানোর জন্য, ভালো আইন জানানোর জন্য। উদ্দেশ্য আমার প্রস্তুতি কি, তোমরা প্রস্তুতি নিয়ে আমি এই বইগুলো দেখি, আমি পুরো পড়ছি না, আমার প্রস্তুতি ছিল। এবং আমি তোমাদের পূর্ববর্তী আচরণ কি আমি এখানে নিয়মিত পড়াশোনা করাই, কিন্তু এখানে তোমাদেরকে টাকা পয়সা নিয়ে আমি আর এই অনলাইনে আসিনি। পরবর্তী আচরণ তোমাদের ফোনও ধরি না, ফোন দেয় না। তাহলে পরবর্তী আচরণ, তাহলে উদ্দেশ্য, প্রস্তুতি, পরবর্তী আচরণ, এই যা কিছু এটা কখন প্রাসঙ্গিক আদালতে আর কখন অপ্রাসঙ্গিক। এইগুলো কঠিন, এগুলো নিয়ে টেনশনে বেশি নেই, কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক, এতটুকু। 8 ধারা। এখন আসেন 9 ধারা কি বলছে? এই আমাদের আছে না টিআই পিরিয়ড টেস্ট আইডেন্টিফিকেশন না কি বলে? জয় বলেন তো ইংরেজিটা, কেউ ইংরেজি পারেন? এই শনাক্তকারী মহড়া, আইডেন্টিফিকেশন প্যারেড। এইখানেও কাগজপত্রে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড মানে শনাক্ত করে। এটা কোন বিষয়ে শনাক্ত? এই যে অপরাধ ঘটেছে, এই অপরাধ যে ঘটেছে, ঘটার পরে যে বললাম যে সেই প্রাসঙ্গিক বিষয়, ওই যে মূল অপরাধীদের ধরার জন্য, যেমন চুম্বকেরা ধরেন, চুম্বক কিন্তু স্যার শক্তিশালী একটা জিনিস, কিন্তু আশেপাশের যে উপকরণগুলো ধরে টানি নিয়ে আসে, তাহলে উপকরণগুলো আসতে ওই চুম্বকের কাছে কি জন্য চুম্বক টানেছে। ঠিক এরকম প্রাসঙ্গিক বিষয় মূল চুম্বককে দেখা দেবে যে মূল অপরাধী আমাদের টানি নিয়ে গেছে, ঠিক আছে? তো এই যে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা এবং উপস্থাপন আবশ্যক বিষয়। এই যে প্রাসঙ্গিক ঘটনা যে বিচার্য বিষয়ের প্রমাণ করার জন্য এই যে সমস্ত উপকরণগুলো নিয়ে আসবে, প্রমাণ করার যে তদন্ত করবে, অনুসন্ধান করবে, আদালত সাক্ষী শপথ নেবে, এই সমস্ত আইডেন্টিফাই করার জন্য এই যে কার্যক্রমগুলো করতেছে সবগুলোই প্রাসঙ্গিক। টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, এটাও প্যারেড না, যদি ওই কথাটা অ্যাডভোকেটরা বলে, আমি দেখছি এটা অ্যাডভোকেটরা হুবহু ইংরেজি ব্যবহার করে, ঠিক আছে? আমি তখন দেখলাম আমাদের পিআরবির ওই কথা এই কথাটা, তাহলে ওই কাজ একই। আমরা টেস্ট টিআই প্যারেড কেন করা হয়? শনাক্তকারী মহড়া না? একই পোশাকের 10 জন, 2 জন হলে 20 জন, যেদিন পড়ায় আপনারা সেদিন শুনবেন বক্তব্য, ঠিক আছে? আজকে রেডি শোনেন। তাহলে এই যে আপনি একটা অপরাধের বিচার করার জন্য এই হজরতের যাইলেন, জয়ের সাক্ষী হিসেবে ডাকলেন, আলামত নিলেন, দাও কাছে নিলেন, কত কিছু নিলেন, তদন্তকারী কর্মকর্তা আসলো, পরিদর্শন করলো, এই সমস্ত ঘটনা এলো প্রাসঙ্গিক। জয় তুমি চলে যাও, তোমার আছে রোল কল আছে, ওটা খুব গরজ, পাশ করে যাবেন দেখলো। তারপর 10 ধারা কি বললাম? 10 ধারা আসতে লেগে অভিন্ন অভিপ্রায়, ষড়যন্ত্রকারী কথা এবং কাজ। অভিন্ন অভিপ্রায়, প্রসঙ্গ, ষড়যন্ত্রকারীর কথা ও কাজ, এগুলো হালকা করে বলতে প্রথম দিক, আর সূচি দিয়ে রেকর্ড দেবো না। অভিন্ন অভিপ্রায়, প্রসঙ্গ, ষড়যন্ত্রকারীর কথা ও কাজ,
তাহলে ষড়যন্ত্রকারী কথা কাজ করলেও এই যে কথাবার্তা বলাও যেটা অপরাধ, ষড়যন্ত্র করা যেটা অপরাধ, আমরা কিন্তু প্যানেল কোডে পড়ছিলাম। তাহলে এটা কখন প্রাসঙ্গিক? সেটা হচ্ছে 10 ধারায়, সেটা হলো 10 ধারায়। তুমি যে কার্যক্রম কথাবার্তা বলছিলে আমার মারার জন্য বা চুরি করার জন্য, আমরা কজন ডাকাতি করবো, আমরা কজন পড়ালেখা করব, এই যে আমরা গ্রুপিং করব, এই যে আমরা লেখালেখি জমা দেবো, এইগুলো কথাবার্তা কইছি না, আলোচনা তো করছি। এই আলোচনা করাটা কি, এই আলোচনাটা করাটা হচ্ছে লেগে এইগুলো যে এই ব্যাখ্যা অভিমানের ষড়যন্ত্র করে কথা এবং কার্য, এইগুলো আদালতে প্রাসঙ্গিক, এইগুলো আদালতে প্রাসঙ্গিক। যে অনেকে বলে না আমি তো জানি না, বলি না, আপনি বলছিলেন ওই সময়, ওই কথাগুলো আদালতে প্রাসঙ্গিক হিসাবে ধরে নেয়। এখন আসেন যে 11 ধারা। 11 ধারা কি? যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক হয়, যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক, এগুলো কেমন আর সংক্ষেপে বলি, কারণ আজকাল সংক্ষেপে বলবো এটা। যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক, দেখেন একটা অপরাধ ঘটেছে, একটা অপরাধ ঘটেছে, খুন হয়েছে, কিন্তু সেই খুনটা এমনভাবে হয়েছে যার নাম টাম বলতেছে হয়তো সে খুন করার যোগ্যই না, সে খুন করার যোগ্য না বা খুন করার আমার সম্ভাবনাই তার নাই, তার নাম চলে আসে। তখন ঘটনাও ঘটেছে, এক জায়গায় একটা লোক মরে রয়েছে, সেইখানে একটা লোক ন্যাংরা, একটা খুঁড়া, একটা লোক সহি দেয় না, তাহলে ঘটনা কি করে ঘটলো? এটা বিশাল বিষয় না? একজন ল্যাংরা, একজন পঙ্গু, মানে একজনের হাত নাই, আরেকজনের প্যারালাইসিস পড়ে রয়েছে, আরেকজনের সহি দেয় না, আর যে মারা গেছে সে ওটা স্বাভাবিক কাজদারি ছিল, কিন্তু মরল কিভাবে? তো যে যখন বিষয়কে ভাবার্থ করে, হ্যাঁ ভাবার্থ করে তোলে, অস্তিত্বহীনকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে, তখন কখন প্রাসঙ্গিক হয়, কখন অপ্রাসঙ্গিক হয়। ঢাকার ঘটনা, চিটাগাং খুন হয়েছে, খুলনার ঘটনা, রাজশাহীর খুন হয়েছে, সে খুলনায় আছে, তার নামে মামলা আছে, তখন দেখলে এটা অসম্ভব, সে এই টাইমই এই মেলে না, এরকম কিছুকেই বোঝানো হয়েছে 11 ধারায়। এরপর আসেন 12 ধারা। ক্ষতিপূরণের মামলার যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে, মানে ক্ষতি হয়, আপনার যে জমিজাতি ফসলের ক্ষতি হয়, আমরা অনিষ্ট ধারা পড়ছিলাম না, এই ক্ষতির পরিমাণ আদালত কিভাবে নির্ধারণ করে দেবে? আদালত আমার নামে মানহানির মামলা করুক, আমার কাছে টাকা পয়সার মামলা করুক, আমি কারোর ফসল পুরা দেই, এই যে কারোর সময় নষ্ট করে পড়ার টাইম ব্যয় করি, সে আমার নামে মামলা করলো, অভিযোগ করলো যে এরকম আমার ক্ষতি করছে, ক্ষতি করলে পারে আদালত নির্ধারণ করবে রিজাল্ট কোন মাপের অফিসার, কোন মাপের আইন শিখে, আর আইবির কোন মাপের ক্ষতি হলে দেহে নেই, সেই মাপের উপর আদালত ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দেবে, ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। এটা আদালতের করার ক্ষমতা আছে, এটি প্রাসঙ্গিক, এটি প্রাসঙ্গিক। মানে আদালত যে আমার কাছে জরিমানা নিয়ে দেবে, আমি বললাম আপনার কি ক্ষমতা আছে, আপনি আমার জরিমানা নেবেন কেন, এটা কি আইনি কথা? তখন বলবো এটা আইনি প্রাসঙ্গিক আছে, আমি আপনার ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারি। এটা কত দ্বারা? 12 দ্বারা, এটি প্রাসঙ্গিক। এটুক এই পড়তে শুনতে সাক্ষ্য আইন দেখবেন খুব সহজে আসবেন। আমি বলতেছি অনেকের রাগ হয়, ভিডিও শুনে দেখছি রাগ আছে, কথা ভালো করে কয় না, যে ব্যাখ্যাটা ভালো করে দিয়ে না, উদাহরণ কিছুগুলোই মানে ওর বেরোনো ধরতেছে না। তো আমি বলছি একদিনই ধরবেন না, মুখস্থ করে দেন, 2-5 মাস পড়েন, মুখস্থ থ্রুলি করলে আসবে না, 2-3 মাস পড়লে আসবে, মহব্বতের সাথে পড়ে। এরপর আসেন 14 দ্বারা। যে সমস্ত ঘটনা মন এবং দেহের অবস্থা, দৈহিক উপস্থিতি, অস্তিত্ব প্রদর্শন করে, মন এবং দেহ যে আপনার মনের ভিতরে একসময় এক কাজ করে, মানব দেহ। আমি বলে আমারই ভালো লাগতেছিল না, বিদ্যুৎ নেই, মানসিকতা খারাপ, এখন আমি লিখলাম আমি আর ক্লাসটা আমার ভালো লাগতেছে, কিন্তু বিদ্যুৎ এলে দেখা গেলে ক্লাস নিলাম, বা কোনোদিন কোনো বিচার কাজে এই দামি ক্লাস সে আমাদের কেন নিল না, তখন আমি বললাম আমার মানসিকতা এমনি খারাপ ছিল যে আমি ক্লাস নিতে আগ্রহ ভালো লাগতেছিল না, মানে কখন মারা যায়, কখন স্টক করি, প্রচণ্ড খারাপ লাগতেছিল। এই যে আমি এটা লিখে ফেলাইছি আমার মনের এবং দেহের কথা, ওই যে লেখাটা আদালতে প্রাসঙ্গিক হবে। আমার মন এবং দেহ কি বলছে, আমার শারীরিক অবস্থা কেমন ছিল, সেটা আদালতে প্রাসঙ্গিক। ঠিক আছে, এগুলো। এরপরে আসেন 14 পর আসছে 15 দ্বারা কি বলছে, শহীদ আছে না, বিদ্যুৎ নেই তো, 15 দ্বারা কোনো কাজ আকস্মিক বা ইচ্ছাকৃত, কোনো কাজ আকস্মিক এবং ইচ্ছাকৃত, কখন প্রাসঙ্গিক কখনো অপ্রাসঙ্গিক। এখন ধরেন কোনো কাজ আকস্মিক বা ইচ্ছাকৃত, আকস্মিক আমার বাড়িঘর পুড়িয়ে গেছে, আমার জমির ফসলের বন্যা এসে তলা গেছে, বা ওই আরেকজনের ঘেরের পানি এসে আমার ঘের ভেঙে চলে গেছে, এটা হলো আকস্মিক। এই আকস্মিক আদালতে প্রাসঙ্গিক। কখন আকস্মিক হয়েছে এটা প্রাসঙ্গিক। আর ইচ্ছাকৃত আমি বাড়িঘর পুরা দিয়েছি, এটা আদালতে কখন প্রাসঙ্গিক হবে, যে ইচ্ছা করে বাড়িঘর পুরা দেয় বিমার টাকা মাফের জন্য, ওরা আদালতে প্রাসঙ্গিক ধরে নেবে যে রিজাল্টের পিসা। পূর্বেও এরকম 2টা মামলা ছিল, রিজাল্ট করছে এই বাড়িঘর পুরায় আর এই বিমার টাকা মাফ করায়,
তাহলে এই বিমার টাকা আলাদা দিতে আসছে, বা বিমার টাকা বলতেছে রিজাল্টে পূর্বে এরকম 2টা বিমা করছিল, সেরকম নিজে ইচ্ছা করে ঘর পুরাছে, কাগজপত্র দেখলো না সঠিক, সে ইচ্ছা করে এরকম ঘর পুরায়, তাহলে আদালতের প্রাসঙ্গিক। তাহলে প্রাসঙ্গিক মানে কি? প্রাসঙ্গিক হলেই যে খালি আমার টাকা দিতে হবে তা নয়, তখন এই যে আমার ক্ষতির পরিমাণ, ক্ষতি আর দেবে না, যে আপনি তো ইচ্ছা করে এটা বাতিল, এটাও প্রাসঙ্গিক। আর অনাকাঙ্ক্ষিত একটা জিনিস আছে, ওটাও প্রাসঙ্গিক। ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত হয় তার ঘর পুড়িয়ে গেছে, এলাকার গণ্যমান্য লোকদের 200-500 টাকা গুছার করো, সরকারি ত্রাণ তহবিল থেকে টাকা দাও, গরু কুড়ে দেশে আমাদের সমাজসেবা অফিসার কিছু বলি, মিলে দিলে ওর জন্য স্বাবলম্বী হতে পারে, এইগুলো আদালতে প্রাসঙ্গিক। ঠিক আছে, আকস্মিকভাবে। আর ইচ্ছাকৃতভাবে দিলে যদি শয়তানের বিচার তারা যায়, কিন্তু ওইটা আদালতে ওটাও প্রাসঙ্গিক, কিন্তু ওই জন্য 2 নম্বর কাজ করছে সে। তাহলে যে মামলা আমি যে টাকার আশা করছিলাম, আমি আর টাকা পাবো না, বিমার কোম্পানি দিতে যাবে, ওইটা প্রাসঙ্গিক হবে এই কারণে। এখন আসেন 16 নম্বর দ্বারা। 16 নম্বর দ্বারা ব্যবসার ক্ষেত্রে কোনো রীতির অস্তিত্ব যখন আদালতে, অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। ব্যবসার ক্ষেত্রে রীতি মানে কীরকম? কোরিয়ার সার্ভিস। কোরিয়ার সার্ভিস মনে রাখবেন, এই কোরিয়ার সার্ভিসের রীতিনীতি আছে। কোরিয়ার সার্ভিসের রীতি কি? হজরত টাকা নিতে আমার কাছে কিছু পাঠাবে, ও সুন্দরবন কোরিয়ার সার্ভিস যাবে, ওখানে যে আমার নামে বই কলম পোস্ট করছে, আরও লোক বিভিন্ন জায়গাতে পোস্ট করছে, ওই অফিসে যা প্রত্যেকে কিছু কিছু পাইছে, সবাই সব কিছু পাইছে, কিন্তু আমি বললাম হজরত আমি তো জিনিসটা পাইনি। হজরত দ্রুত গেল, আদালতে মামলা করলো, যে আদালত তলব করলো কী ব্যাপার কোরিয়ার সার্ভিস, আপনি কেন এই এই হজরতের এই বইগুলো খাতা কলমগুলো কেন খুলনায় পৌঁছালেন না? তখন ওই চিটাগাঙ্গের ওই লোকটা বলবে, কোরিয়ার সার্ভিস অফিস বলবে, দেখেন আমার ব্যবসার রীতিনীতি এরকম, আমার এখানে যে সমস্ত পণ্যগুলো রিসিভ করি, আমাদের এখানে গাড়ি আসে, এই গাড়িতে আমরা তুলে দিই, দেখেন আমি গাড়িতে তুলে দিছি, এই গাড়ি নিয়ে যে ঢাকায় নেওয়া হয়েছে, এর পরের ইতিহাস আমার জানা নেই, আমি যে গাড়িতে তুলে দিছি এইটা আমার রীতিনীতি, আমি গাড়ি তোলা দেওয়ার পরবর্তী খবর আমি আর নেই না, সবাই তো পায় পণ্য, কিন্তু এটা যে কী আছে, তাহলে ব্যবসায়ী আমার ব্যবসার রীতিনীতি, তো আমি মালটা দিছি, এটা আদালতে প্রাসঙ্গিক, মিটে গেলা, হিসাব শেষ। আসসালামু আলাইকুম।